আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তানভীর হাসান। শুরুতেই সংবাদ শিরোনাম। ট্রাম্পের নৈশভোজের আমন্ত্রণ কি গ্রহণ করলেন ইলন মাস্ক? আগামী সপ্তাহ থেকে ইসরায়েলে অস্ত্র রপ্তানি পুনরায় শুরু করবে জার্মানি। গাজা ভাগ করে শাসনের পরিকল্পনা। ট্রাম্পের নৈশভোজের আমন্ত্রণ কি গ্রহণ করলেন ইলন মাস্ক? সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সম্মানে আজ মঙ্গলবার এক নৈশভোজের আয়োজন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নৈশভোজে টেসলার সিইও ও ট্রাম্পের এক সময়ের ঘনিষ্ঠ বন্ধু ইলন মাস্ক অংশ নিতে পারেন বলে প্রত্যাশা করা হচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যম 5 বোল নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আজ যুক্তরাষ্ট্রে পৌঁছে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে সৌদি যুবরাজের। জ্বালানি তেল ও নিরাপত্তা খাতে দুই দেশের বহু দশকের সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে। 2018 সালে ইস্তানবুলের সাংবাদিক এবং সৌদি রাজপরিবারের কট্টর সমালোচক জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর এটাই যুবরাজ সালমানের প্রথম যুক্তরাষ্ট্র সফর। 5 বোল নিউজের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম লাইভ মিন্ট জানিয়েছে ওই নৈশভোজে বিখ্যাত গলফার টাইগার উডসও অংশ নিতে যাচ্ছেন। তবে ইলন মাস্ক নৈশভোজের আমন্ত্রণ গ্রহণ করেছেন কিনা তা এখনও জানা যায়নি। ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের মধ্যে একসময় বেশ ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। 2024 সালে ট্রাম্পের নির্বাচনী প্রচারে বিপুল পরিমাণ অর্থ খরচ করেছিলেন মাস্ক। নির্বাচনের পর তিনি যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিভাগের প্রধানের দায়িত্ব পান। তবে গত জুনে ট্রাম্প প্রশাসনের কর ও ব্যয় বিলকে কেন্দ্র করে দুজনের সম্পর্কে ফাটল ধরে। ডিওজিই-এর প্রধানের পদ থেকে সরে দাঁড়ান মাস্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন আরেকজনের বিরুদ্ধে নানা তির্যক মন্তব্য করেন। সে সময় ট্রাম্পের কর ও ব্যয় বিলকে জঘন্য বলে কটাক্ষ করেছিলেন মাস্ক। তার ওই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ওভাল অফিসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, দেখুন, ইলনের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল, জানি না সেটা আর থাকবে কিনা। আগামী সপ্তাহ থেকে ইসরায়েলে অস্ত্র রপ্তানি পুনরায় শুরু করবে জার্মানি। গাজায় গণহত্যা যুদ্ধের কারণে ইউরোপ জুড়ে তীব্র আলোড়নের মুখে জার্মান সরকার ইসরায়েলের উপর আংশিক অস্ত্র নিষেধাজ্ঞা দিয়েছিল। কিন্তু অল্প সময়ের লোক দেখানো এই নিষেধাজ্ঞা তুলে নিয়ে আবারও ইসরায়েলে অস্ত্র সরবরাহের অনুমোদন দেওয়া হচ্ছে। সোমবার 17 নভেম্বর জার্মান সরকার জানিয়েছে তারা ইসরায়েলের কাছে কিছু অস্ত্র বিক্রি স্থগিত রাখার আদেশ আগামী সপ্তাহ থেকে প্রত্যাহার করবে। জার্মান সরকারের একজন মুখপাত্র বলেন, এই সিদ্ধান্তের ফলে আগস্টে স্থগিত রপ্তানি 24 নভেম্বর থেকে পুনরায় চালু করা সম্ভব হবে। মুখপাত্র আরও বলেন, একটি সাধারণ নিয়ম হিসাবে সরকার অস্ত্র রপ্তানির সিদ্ধান্তে কেস বাই কেস পর্যালোচনায় ফিরে যাবে। গাজা যুদ্ধের কারণে জনগণের চাপ বৃদ্ধির মধ্যে আগস্ট মাসে ইসরায়েলে কিছু অস্ত্র রপ্তানি স্থগিত করার ঘোষণা দেয় জার্মানি। ইউরোপীয় এই দেশটি যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক। চলতি সপ্তাহের শুরুতে জার্মানির রাজধানীতে 1 লাখেরও বেশি মানুষ ফিলিস্তিনপন্থী সমাবেশ করে। তারা ইসরায়েলের সঙ্গে সব ধরনের মানসিক সহযোগিতা বন্ধ করার আহ্বান জানায়। গাজা ভাগ করে শাসনের পরিকল্পনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী গাজায় নতুন বাহিনী মোতায়েন করার প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে বাহিনীতে ইসরায়েল ও বিভিন্ন দেশের সেনারা অন্তর্ভুক্ত থাকবে। এই বাহিনী গাজায় একটি সবুজ অঞ্চল গড়ে তুলবে। পরিকল্পনা অনুযায়ী নির্দিষ্ট সবুজ অঞ্চলেই প্রথমে পুনর্গঠন কাজ শুরু হবে। এতে গাজা 2 ভাগ হয়ে যাবার আশঙ্কা করা হচ্ছে। গাজার জন্য তৈরি করা মার্কিন সামরিক পরিকল্পনার নথি থেকে এসব তথ্য জানতে পেরেছে গার্ডিয়ান। জানা যায়, প্রাথমিকভাবে সবুজ অঞ্চলে আন্তর্জাতিক বাহিনী মোতায়েন করা হবে। অঞ্চলটি আস্তে আস্তে প্রসারিত করার কথাও বলা হচ্ছে। অন্যদিকে বর্তমানে ইসরায়েলি সেনাদের তৈরি তথাকথিত হলুদ রেখা বরাবর অঞ্চলটি নিয়ন্ত্রণে রাখবে ইসরায়েল। তবে কাজটি যে সহজ হবে না তা একজন মার্কিন কর্মকর্তা স্বীকার করেছেন। তিনি গার্ডিয়ানকে বলেন, এটি আপাতদৃষ্টিতে ভালো পরিকল্পনা হলেও তা উচ্চাকাঙ্ক্ষী, এটি বাস্তবায়ন করা কঠিন। গত মাসে ট্রাম্পের গাজা পরিকল্পনা ঘোষিত হওয়ার পর আন্তর্জাতিক বাহিনী মোতায়েন নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছিল। তবে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন বিষয়টি বাস্তবায়ন করা কঠিন হবে না। এখন দেখা যাচ্ছে গাজার ভবিষ্যৎ পরিকল্পনাগুলো বারবার পরিবর্তন হচ্ছে। ফলে উপত্যকার 20 লাখ জনঅধ্যুষিত রেড জোন এখন বিশ্বের সবচেয়ে জটিল ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এদিকে মধ্যস্থতাকারীরা সতর্ক করে দিয়েছেন, যুদ্ধও নয়, শান্তিও নয়, এমন একটি পরিস্থিতি গাজায় তৈরি হতে পারে। ফলে নিয়মিত ইসরায়েলি হামলা স্বাভাবিক হয়ে উঠতে পারে। অন্যদিকে কোনো শাসন কর্তৃপক্ষ না থাকায় ফিলিস্তিনি নাগরিকরা অসহায় দিনতিপাত করবেন। বাড়িঘর কিংবা ভবনের সংস্কারও থেমে থাকতে পারে।
বিশ্লেষকরা বলছেন, গাজায় মানবিক সহায়তার জন্য নেওয়া পরিকল্পনা মানুষ হত্যার ট্র্যাপে পরিণত হয়েছিল। নতুন এই সবুজ অঞ্চলের পরিকল্পনাও একই রকম ভয়াবহ হতে পারে। ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনায় একটি আন্তর্জাতিক বাহিনী বা আইএসএফ গঠনের কথা শুরু থেকেই বলা হয়েছিল। ওই মার্কিন কর্মকর্তা বলেন, প্রথম পদক্ষেপ হিসেবে প্রস্তাবটি সব পক্ষের অনুমোদন পেতে হবে। তবে বাহিনীতে মার্কিন সেনাবাহিনীর কোনো সদস্য থাকবে না বলে নিশ্চিত করেছেন ট্রাম্প। কূটনৈতিক সূত্রে জানা গেছে, গাজার শাসন কাঠামো গঠনের দৃষ্টিভঙ্গি নির্ধারণ করতে চায় ওয়াশিংটন। কোনো খরচ তারা দিতে রাজি না। গার্ডিয়ানের দেখা নথিতে দেখা গেছে, চলতি মাসের শুরুতে মার্কিন সামরিক আঞ্চলিক সেন্টকম কমান্ড ইউরোপীয় বাহিনীকে আইএসএফের মূলে রাখার পরিকল্পনা তৈরি করেছে। এই বাহিনীতে থাকবে শত শত ব্রিটিশ, ফরাসি ও জার্মান সৈন্য, থাকবে বোমা নিষ্ক্রিয়করণ ও সামরিক চিকিৎসা বিশেষজ্ঞ। জর্ডানও কয়েক হাজার সেনা দিতে চেয়েছিল, তবে এখন তারা পিছিয়ে গেছে। এমনকি খুব কম ইউরোপীয় নেতাই গাজায় তাদের সেনাদের জীবন ঝুঁকিতে ফেলার পক্ষে। পরিকল্পনায় বলা হয়েছে, আন্তর্জাতিক নিরাপত্তা নিশ্চিত হওয়ার পরের পর্যায়ে ইসরায়েলি সেনাবাহিনী প্রত্যাহারের শর্তাবলী বিবেচনা করা হবে। এক্ষেত্রে কোনো সময়সীমা নির্ধারণ হয়নি। মার্কিন কর্মকর্তা বলেন, এই পরিকল্পনা গাজাতে স্থিতিশীলতা আনার জন্য করা হয়েছে। পরে দীর্ঘস্থায়ী শান্তি এবং বেসামরিক শাসন ব্যবস্থায় রূপান্তরিত দিকে এগিয়ে নেওয়া হবে। জাতিসংঘের তথ্য অনুযায়ী গাজার ৮০% অবকাঠামো যুদ্ধে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এগুলির মধ্যে প্রায় সব স্কুল ও হাসপাতাল অন্তর্ভুক্ত। যুদ্ধবিরতির ১ মাসেরও বেশি সময় পার হলেও ইসরায়েল এখনও ত্রাণ সরবরাহ আটকে দিচ্ছে। প্রায় ১৫ লাখ ফিলিস্তিনি জরুরি আশ্রয়ের অপেক্ষা করছে।